আমরা আমাদের আলোচনায় পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আলোচনা করি, বিষয়টা হলো এরকমই যে কিছু কিছু গাইড আছে, যেমন 2018 সনে সড়ক পরিবহন আইন তৈরি হয়েছে। তো দেখা যায় সড়ক পরিবহন আইনের আগে মোটরযান আইন বা মোটরযান যে অধ্যাদেশ ছিল সেটা বাতিল করা হয়েছে। যাই হোক, প্রশ্ন হলো কখন কি কারণে মোটরযান সংক্রান্ত অপরাধে একজন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, বা আহ, মোটরযান সংক্রান্ত অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রগুলো আলোচনা করুন। এক, দ্বিতীয়ত হলো যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের শর্ত কি, সড়ক পরিবহন আইনের আলোকে ব্যাখ্যা দিন, বা কোন পদের কর্মকর্তা সড়ক পরিবহন আইনে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে এটা কত ধারার উত্তর এটা? স্যার এটা সড়ক পরিবহন আইন 2018 110 দ্বারা প্রশ্ন স্যার। 110 ধারার প্রশ্ন। 110-এ কি বলা আছে? আমরা কিভাবে লিখবো, মনে করো তোমরা পরীক্ষা দিতে গেলা, পরীক্ষা দিতে যাওয়ার পরে কোনো কারণে তোমার বইটাকে কেড়ে নিল, তো তখন তুমি কিভাবে পরীক্ষা দিবা? স্যার আমার বই দেন না, লিখতে পারবো না নাকি? না স্যার, পারবো স্যার। তাহলে কিভাবে লিখবা তুমি? কিভাবে তুমি লিখবা? আমার কথা কি বুঝতে পারছো? কিভাবে লিখবা? মানে স্যার প্রশ্নটা স্যার, মানে প্রশ্ন কাইন্ডলি যদি আরেকবার বলতেন মনে স্যার। করো প্রশ্ন আসলো, সড়ক পরিবহন আইনের কোন ধরনের অপরাধে একজন পুলিশ অফিসার একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? লিখবো স্যার, সড়ক পরিবহন আইন 2018 110 ধারার একের উপধারা কোনো পোশাকধারী পুলিশ অফিসারের সম্মুখে যদি কোনো নিম্নোক্ত অপরাধ সংঘটিত হয়, যেমন 66, 72, 73, মানে এই যে ধারাগুলো আছে স্যার, এই ধারার অধীনে কোনো শাস্তিযোগ্য অপরাধ করে তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হবে স্যার। মানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে গ্রেপ্তার হবে। করবে নাকি? জি স্যার। ভালো কথা। কোন পদের কর্মকর্তা? কোন পদের স্যার কর্মকর্তা? স্যার পোশাকধারী অবস্থায় যে কোনো লোক, মানে যে কোনো মানে লোক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে এই বিনা পদের নাম বলুন। পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি, সড়ক পরিবহন আইনের অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি? কি করবে? এই ক্যামেরা ওপেন করো তোমরা, এই ক্যামেরা বন্ধ করো না। হ্যাঁ, কি করণীয় কি? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিকটতম থানায় নিয়ে যেতে হবে স্যার, মানে সড়ক পরিবহন আইনের 110-এর 2 ধারা অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিকটতম থানায় নিয়ে এবং মালিককে অবহিত করতে হবে যে গাড়িটি কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আচ্ছা, সেটা অবহিত করতে হবে। ক নামক পুলিশ অফিসার নতুন আমদানি করা একটি রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই গাড়ি দিয়ে সরকারি ডিউটিতে নিয়োজিত হলেন, এক্ষেত্রে কি কোনো অপরাধ সংঘটিত হয়েছে? জি, জি স্যার, সড়ক পরিবহন আইন 2018 16 ধারার বিধান লঙ্ঘন করছে স্যার। আমাদের লঙ্ঘন কথা, করায় তার বিরুদ্ধে 72 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে স্যার। আমাদের কথাটা তো এভাবে হবে না। কথাটা হবে যে সড়ক পরিবহনের 16 ধারায় উল্লেখ করা আছে রেজিস্ট্রেশন ব্যতীত কোনো যানবাহন কোনো ব্যক্তি চালনা করতে পারবেন না। ক নামক পুলিশ অফিসার সরকারি গাড়ির স্বল্পতা থাকায় রেজিস্ট্রেশন বিহীন যানবাহন নিয়ে তার সরকারি ডিউটিতে মোতায়েন হওয়ায় তিনি সড়ক পরিবহন আইনের 16 ধারার বিধান লঙ্ঘনের দায়ে এত ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন নাকি? জি স্যার। 72 ধারা অনুযায়ী নাকি, কোনটা? আজাদ? সড়ক আজাদ পরিবহন তো আইন 2018 72 ধারা স্যার। আজাদ জি তো স্যার। ছিল না নাকি? আচ্ছা, স্যার, তুমি তো কয়দিন ছিল না। ভিডিও গুলো দেখে নিয়েছিলাম স্যার। যাক, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কি কোনো ভুল আছে আমাদের? না স্যার। আচ্ছা, একজন ট্রাক চালক মাতাল অবস্থায় ট্রাক চালিয়ে পথচারীকে নিহত করেন এবং দুজনকে আহত করে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে নিজেও মারা যায়। কার কি অপরাধ হয়েছে?
আমার কথা কি বুঝতে পারছো? নিজেও মারা গেছে। হ্যাঁ। আরেক ব্যক্তি। আচ্ছা স্যার, মারা গেলে তো স্যার আর অপরাধ থাকে না স্যার, তো অপরাধ কি তাহলে নিবে অপরাধ স্যার? হবে কি, তার বিরুদ্ধে মামলা না হয়, তাকে খুঁজে পাওয়া যায়নি তাই বলে অপরাধ একশো হবে পাঁচ না? ধারা স্যার, পরিমাণের 105 ধারা স্যার। এগুলো সড়ক পরিবহন আইনের 98, 105, যেহেতু সে মারা গেছে সে কারণে তার জি বিরুদ্ধে স্যার। তার অপরাধটা এখানে। আচ্ছা, এখন বিষয়টা হলো মাতাল অবস্থায় ট্রাক চালিয়ে পথচারীকে যে মারলো, সে তো অপরাধ করলো 98, 105, জি স্যার। নিজে মারা গেল। লিখতে হবে যে তার অপরাধটি এই ধরনের অপরাধ হলেও যেহেতু সে মারা গেছে, দুর্ঘটনায় সে নিজেই নিহত হয়েছে, সে কারণে তার বিরুদ্ধে কোনো নিয়মিত মামলা করার কোনো সুযোগ নেই, এ তো নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আজাদ বলো। স্যার, আমাদের সড়ক পরিবহন আইনের 110 ধারা যে সকল পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পান স্যার, সে সকল এই ধারা যদি প্রশ্ন আসে স্যার, যেমন 72 75 ধারা যে বিনা পরোয়ানায় যদি এ অপরাধ করে তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। সেক্ষেত্রে স্যার, যদি 72 এবং 75 ধারার কি কি গাইতে হবে স্যার, যদি প্রশ্ন আসে যে এই ধারার অপরাধে না, এটা এখানে বিনা পরোয়ানায়। প্রশ্নটা হলো এরকম, শোনো। প্রশ্নটা যদি এরকম আসে যে ক নামক এটিএসআই অমুক জায়গায় ডিউটি করাকালে, মনে করো যে বিনা লাইসেন্সে প্রাইভেট কার চালনা করতে দেখলেন, এক্ষেত্রে তার করণীয় কি? তা বিনা লাইসেন্সে কেউ যদি গাড়ি চালনা করে তাকে অ্যারেস্ট করার ক্ষমতা আছে না? না স্যার। নাই। যদি রেজিস্ট্রেশন বিহীন কোনো যানবাহন চালনা করতে দেখেন তাহলে? তাহলে আছে স্যার। কারণ সে তো প্রসিকিউশন দিতে পারবে না, কিন্তু সে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, এই তো নাকি? জি স্যার। জি স্যার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, কিন্তু স্যার ওই ধারাটা গাওয়ার লাগবে কিনা এটা বলছি স্যার, 75 ধারা বা না, বা এই কথাটা ধারা। এইভাবে লিখতে হবে যে সড়ক পরিবহনের 75 ধারায় এই বিষয়টা উল্লেখ করা আছে। এরকম অবস্থায় কোনো একজন এটিএসএ দেখলেন, তিনি তাকে এই ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তো আমরা সেটা লিখবো না, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে লিখবো যে সড়ক পরিবহন আইনের 110 ধারায় উল্লেখ করা আছে যদি কোনো ব্যক্তি 75 ধারার বিধান লঙ্ঘন করেন, সেখানে কথাটা বলার দরকার নেই। সেটা বুঝতে পারছো? স্যার এই মনে হয় জানতে চাইছে যে সব ধারাগুলো লাগবে না, যে ধারার অপরাধ করে সেই ধারাটা লাগবে 110-এর, না, সেটা জানতে চাচ্ছি। উদাহরণটা লেখার দরকার নাই এখানে। তুমি যেটাই লেখো মূল ধারাটা দিয়ে শুরু করতে হবে। জি স্যার। আজাদ, বুঝতে পারছো আমার কথা? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা, একজন পুলিশ সার্জেন্ট জনৈক ট্রাক চালকের গাড়ি থামাইয়া চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে চাইলে চালক ট্রাক চালিয়ে চলে যান। চালকের কার্যক্রম ব্যাখ্যা করুন। কোন ধারায় অপরাধ তার? একজন গাড়ির চালককে দাঁড় করে একজন ট্রাফিক সার্জন তার লাইসেন্স দেখতে চাইলো, কিন্তু সে গাড়িটা না থামিয়ে চলে গেল, কোন ধারায় অপরাধ করছে? সিগন্যাল অমান্য অপরাধ আছে না? স্যার আগে তো সিঙ্গেল ভাইব্রেশন ছিলেন, সিঙ্গেল ভাইব্রেশন ওরকম না, আমরা এখন 49 92 দেয় স্যার, আদর্শ সামান্য দিয়ে দেয় স্যার। আদেশ অমান্যই তো। সিগন্যাল কি? জি স্যার, ওইটাই দেয়। সিগন্যাল মানে কি আদেশ? আদর্শ ওই 49 92 দেয় স্যার। একজন পুলিশ অফিসার কখন মাদকদ্রব্যের দোকান বন্ধ ঘোষণা করতে পারেন? কখন পারেন? স্যার মাদক মাদক দ্রব্য দ্রব্য পুলিশের এক দ্বারা নিয়ন্ত্রণের উল্লেখ আছে। উনিশে উনিশের মাদক এক দ্বারা পারে স্যার। আর মাদক দ্রব্য আইন নিয়ন্ত্রণ আইনে 19-এর এক ধারায় উল্লেখ করা আছে, যদি মরে এলাকায় পুলিশ কমিশনার তার এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজন মনে করলে মাদক দ্রব্যের দোকান কিংবা পাঁচতলা 30 দিন পর্যন্ত বন্ধ ঘোষণা করতে পারেন। মানে হলো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 19 ধারার মধ্যে উল্লেখ করা আছে, মহানগরী এলাকার জন্য পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদকদ্রব্যের দোকান বা পানশালা 30 দিনের সময়, অর্থাৎ 30 দিন পর্যন্ত বন্ধ ঘোষণা করতে পারেন, এই তো নাকি? জি জি স্যার। স্যার। একজন পুলিশ অফিসার কখন কি কারণে বিনা লাইসেন্সে অস্ত্র বহন করতে পারেন?
স্যার, অস্ত্র আইনের একের একের খ ধারা উল্লেখ করা আছে, একজন যারা সরকারি কর্মচারী আছে তাদের সরকারি দায়িত্ব কর্তব্য সম্পাদনকালে হ্যাঁ, সরকারি কর্মচারী লাইসেন্স বহন করতে পারেন, মজুত করতে পারেন, আমদানি রপ্তানি করতে পারেন, সেক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন নাই। কথাটা বিষয় না এখানে। একটা হলো একের ক একের খ। তো এখানে যে বিষয়টি উল্লেখ করা আছে যে সরকারি দায়িত্ব যারা পালন করতেছেন, এই সরকারি দায়িত্ব পালনকালে সরকার কর্তৃক যানবাহন, দুঃখিত, সরকার কর্তৃক বরাদ্দকৃত অস্ত্র বা গোলা বারুদ, এটি সরকারি কাজে ব্যবহার বহনের করার উদ্দেশ্যে যদি বহন করা হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে লাইসেন্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একের খ নাকি কত ধারা? জি স্যার, একের জি খ স্যার, স্যার। একের খ স্যার। কোন স্থানে অস্ত্র লুকায়িত আছে মর্মে সংবাদ পেলে পুলিশের করণীয় কি? স্যার, স্যার, অস্ত্র আইনের 25 ধারা উল্লেখ করা আছে, কোন পুলিশ অফিসার যদি জানতে পারেন যে কোন স্থানে যদি অস্ত্র লুকায়িত আছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসার অস্ত্র আইনের 25 ধারা অনুযায়ী এই অস্ত্র উদ্ধারের লোক আদালতের নিকট তল্লাশি পরোয়ানা প্রাপ্তির লোক আবেদন করবেন। তার মানে অস্ত্র আইনের 25 ধারায় উল্লেখ করা আছে, কোন স্থানে অস্ত্র এবং গোলা বারুদ লুকায়িত আছে মর্মে পুলিশের নিকট সংবাদ আসলে পুলিশ এই অস্ত্র এবং গুলি বা গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবেন এবং অর্থাৎ এই অস্ত্র আইনের 25 ধারা অনুযায়ী আবেদন করবেন। ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট আবেদন মঞ্জুর করে তল্লাশি পরোয়ানা ইস্যু করলে তৎপ্রেক্ষিতে পুলিশ তল্লাশি করে এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারবেন। এই তো নাকি? জি জি স্যার। স্যার। স্যার, হ্যাঁ, বলো। স্যার যদি আপনি এরকম প্রশ্ন আসে, এটা তো যেহেতু সংবাদ পাবো যে মুখ দেখা অবৈধ অস্ত্র আছে, সেক্ষেত্রে আবেদন করলাম না। যদি রাত্রিকালীন রিক্রুটিং অবস্থা যদি এরকম অস্ত্র পাই, সেক্ষেত্রে আমি কি ব্যবস্থা নেব স্যার? রাত্রিকালীন টহল ডিউটি করাকালে কোনো পুলিশ অফিসার কোনো অস্ত্র পেলে, এই বিষয়টি হলো অস্ত্র পেলে যে কথাটি বলা আছে এখানে, অস্ত্র আইনের 13 ধারার মধ্যে যে কথাটি বলা আছে যে লাইসেন্সবিহীন কোনো অস্ত্র কোনো ব্যক্তির নিকট পেলে পুলিশ তাকে অস্ত্র মুক্ত করবেন এবং অস্ত্রটি হেফাজতে নেবেন। বিষয়টা বুঝতে পারছো? জি জি স্যার, স্যার। এবং এই লোকটাকে অস্ত্র আইনের 12 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। বুঝতে পারছি। তো এখানে প্রশ্নটা হলো, পুলিশ যদি কোনো ব্যক্তির নিকট রাত্রিকালীন টহল ডিউটি করাকালে কোনো আগ্নেয়াস্ত্র পান, সে ব্যক্তি যদি তার কোনো কাগজপত্র প্রদর্শন করতে না পারেন, তাহলে পুলিশ অফিসার অস্ত্রটি তার হেফাজতে নেবেন, 13 ধারা অনুযায়ী তার হেফাজতে নেবেন এবং এই ব্যক্তিটার বিরুদ্ধে অস্ত্রের ধরন অনুযায়ী নিয়মিত মামলা রুজুর জন্য থানার অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগ দাখিল করবেন বা আবেদন করবেন। সেটা বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। কারো কোনো বক্তব্য আছে এই সংক্রান্তে? না স্যার। জনসাধারণ জনসাধারণ কি কোনো ব্যক্তিকে অবৈধ অস্ত্র বহনের দায়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? জি স্যার, অস্ত্র আইনের 12 ধারা মোতাবেক জনসাধারণ এরূপ এরূপ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করবে যারা অস্ত্র লাইসেন্স থাকুক বা নাই থাকুক, যদি সন্দেহজনক মূল্য নিয়ে ঘোরাফেরা করে, তাদেরকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। যদি কখনো প্রশ্ন আসে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, এক, তিনি উপরে আছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, এক, ক নামক ব্যক্তিকে ক নামক ব্যক্তিকে লাইসেন্সবিহীন বা লাইসেন্স কৃত অস্ত্র নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখলেন, কি করবেন? কত দ্বারা গ্রেপ্তার করবেন? তাও স্যার 12 ধারা মোতাবেক গ্রেপ্তার অস্ত্রটা করবে বারো দেন স্যার। স্যার। না, বলা আছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, আমরা কি লিখবো? আমরা লিখবো অস্ত্র আইনে 12 ধারায় উল্লেখ করা আছে কোন ব্যক্তি লাইসেন্স থাকুক বা না অস্ত্র থাকুক, শস্ত্র নিয়ে ঘোরাঘুরি সন্দেহজনকভাবে করবে। ঘোরাফেরা করলে তাকে একজন পুলিশ অফিসার বিনা বরণায় গ্রেপ্তার করতে পারেন। আমি এরকম ব্যক্তিকে কোনো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে অস্ত্র আইনে 12 ধারা অনুযায়ী বিনা বরণায় গ্রেপ্তার করবে। এই তো নাকি? জি স্যার। অস্ত্র আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি? জি স্যার, আছে স্যার। কত ধারায়? অস্ত্রটা 20 ধারা স্যার।
অস্ত্র 20 না, আইনের 20, 20-এর ক দ্বারা স্যার, 20 শর্ট 120-এর ক, ক। 20 টান দিয়ে ক, বিশের 20 কথা। শর্ট ক। 20-এর ক কি বলা আছে? 20-এর ক। যে একজন ব্যক্তিকে বিনা লাইসেন্সে অস্ত্র বহন করার দায়ে পুলিশ গ্রেপ্তার করেছেন মর্মে আদালতের নিকট অভিযোগ এসেছে। আদালত এই বিচার কার্য পরিচালনা করতে কালে আদালত যখন দেখলেন যে অস্ত্রটি বহন করা হচ্ছিল একজন ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে, সেক্ষেত্রে আদালত এই অস্ত্র আইনে যে নির্ধারিত শাস্তি আছে সে শাস্তি না দিয়ে বর্ধিত আকারে শাস্তি প্রদান করতে পারেন, এই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি খকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র সহ পুলিশ কর্তৃক ধৃত হয়, এক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? কি করবে? একটা লোককে খুন করে পালিয়ে যাচ্ছে, এই অবস্থায় পুলিশ তাকে অস্ত্র সহ গ্রেপ্তার করছে, পুলিশ কি ব্যবস্থা করবেন? তার নিকট তার কাছ থেকে অস্ত্রমুক্ত করবেন, অস্ত্র সিজ করবেন এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য আবেদন করবেন। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে জি স্যার। স্যার। আপনি একজন নৌফাঁড়ির টিএসআই, নদীপথে ডিউটি করাকালে একজন ব্যক্তিকে নৌকার মাঝির নিকট থেকে একটা 9mm পিস্তল উদ্ধার করলেন, সেখানে আর কোনো ব্যক্তি নাই, এক্ষেত্রে আপনার করণীয় কি? কি করবেন? আর সেক্ষেত্রে স্যার ওই আমাদের পুলিশ সদস্য থাকবে, পুলিশ সদস্য সদস্য জবাবদারি তৈরি করবে, সত্য সেখানে নেবে স্যার তোমার পুলিশ সদস্য। বক্তব্যটা হবে যে তুমি সেখানে জব্দ তালিকা প্রস্তুত করবে, এই তো? জি স্যার। ভালো। জব্দ তালিকা কাকে সাক্ষী নিবা? আর যেহেতু লোকজন না থাকলে যে আমাদের পুলিশ যে সদস্য থাকবে আহ, তাদের সাক্ষ্য নেবে জবাবদারি লাগে স্যার। এবং এই উদ্ধারকৃত অস্ত্র এবং ও নিয়ে গ্রেপ্তারকৃত থানা জমা দেবো। মাঝিকে নিয়ে থানায় এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য আবেদন করবে, এই তো নাকি? জি স্যার। কিন্তু আপনি এটিএসআই বা আপনি কনস্টেবল, নৌকার মাঝিকে পাইলেন, ধরে নিয়ে আসছেন, আশেপাশে আর কোনো লোক নাই, তাহলে কি করবেন? আপনি তো আর ঘটনাস্থলে জব্দ তালিকা করতে পারবেন না। তাহলে পুলিশ অফিসার আপনার দেখানো মতে বা আপনার উপস্থাপন মতে জব্দ তালিকা প্রস্তুত করতে পারবেন। আমার কথাটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। অর্থাৎ যার জব্দ তালিকা প্রস্তুত করার মতো এখতিয়ার নাই, তিনি কি করবেন? এই থানা অফিসার ইনচার্জকে অবহিত করবে স্যার। অবহিত করবেন। তারা কি গিয়ে করবে তার বিষয়, তাহলে আপনার করণীয় কি? আপনার কাজটা হবে এই নদীপথে যেহেতু গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্র সহ থানায় এসে অভিযোগ দায়ের করা বা থানা ডিউটি অফিসারের নিকট অর্পণ করা। ডিউটি অফিসার সে জবাবদারি করবে তার বিষয়ে। আপনি কনস্টেবল, আপনি এটিএসআই, হয়তো আপনাকে আইনগত ক্ষমতা দেওয়া হয়নি, তাই বলে তাকে ছেড়ে দিতে পারবেন না। এখন নৌকার মাঝিকে পাইছেন, ছাড়, নৌকার মাঝপথে আসেন, তাকে হবে না স্যার, কি? বাইকে না যাবে স্যার। আর এগুলো হলো তোমার হঠাৎ করে বুদ্ধির বিষয়। মহানগর পুলিশে কর্মরত অফিসারগণের কর্তব্যগুলো কি কি, এটা কত ধারার প্রশ্ন। ঢাকা মহানগর পুলিশে কর্মরত অফিসারগণের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। 15 ধারা 15 মহানগর ধারা দায়িত্ব, স্যার। 15 ধারা স্যার। কি কি দায়িত্ব? পরোয়ানা জারি করা, গ্রেপ্তারযোগ্য আসামিকে গ্রেপ্তার করা, আমলযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ পেলে তা সংগ্রহ করা এবং সেটা নিবারণের চেষ্টা করা, এগুলো তো নাকি? জি স্যার। আচ্ছা। মহানগরী এলাকায় বসবাসরত জনসাধারণের প্রতি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি পুলিশ অফিসারের কর্তব্য কি? এটা ঢাকা মেট্রোপলিটন আইনে কত ধারায় আছে? 16 ধারা স্যার। এগুলো কি তোমাদের মনে আছে সবার? কি রাজলক্ষ্মী, জি স্যার। পরীক্ষা দিয়েছিল আজকে? হ্যাঁ স্যার। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে স্যার। ক্যাম্পেইন করতে ভালো হয়েছে। যাক, ভালো হয়েছে। আমি যেটা জানতে চাচ্ছি যে মহানগর পুলিশে কর্মরত
জনসাধারণ এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের করণীয় কি? কোন ধারার প্রশ্ন এটা? স্যার ঢাকা মেট্রোপলিটন পুলিশের 16 ধারা স্যার। 16 ধারা। কি বলা আছে? কি বলা আছে? কি বলো, কি বলা আছে? কেউ জানো কিছু? কেউ জানো না? কেউ তো পড়ো নাই। স্যার হ্যাঁ, যদি ঢাকা মহানগর অধ্যাদেশ 16 ধারা উল্লেখ করা আছে স্যার, রাস্তায় পুলিশ অফিসার কর্তৃপক্ষ রাস্তায় পঙ্গু বা অসহায় লোকদেরকে আহ, সাধ্য মতো সকল প্রকার সাহায্য সহযোগিতা করা স্যার। ভ্রাম্যমাণ বা যে যে সকল নেশাগত অন্য ব্যক্তিরা আছে তাদেরকে সহযোগিতা করা বুঝতে পারছি। এবং আটককৃত ব্যক্তিদের প্রতি স্যার আহ, আটককৃত ব্যক্তির প্রতি কি করবেন? উপযুক্ত খোরাক বা আশ্রয় ব্যবস্থা করা স্যার। শোনো, এখানে যে কথাটি বলা আছে, মহানগর এলাকায় বসবাসরত ব্যক্তিদের প্রতি প্রত্যেক পুলিশ অফিসার কর্তব্য হবে পঙ্গু অসহায় লোকদের সাহায্য সহযোগিতা করা, তাদের চলাচলে সাহায্য করা, আটককৃত ব্যক্তি হলে প্রয়োজনীয় সাহায্য করা, তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে তাদের পরিবার পরিজনকে জানানো, এবং আহ কোনো স্থান তল্লাশিকালে অপ্রয়োজনীয় উপদ্রব থেকে বিরত থাকা, মহিলা শিশু গ্রেপ্তার করে সদ্ব্যবহার করা, অগ্নিকাণ্ডের দরুন ক্ষয়ক্ষতি রোধকল্পে যথাযথ ব্যবস্থা করা, দুর্ঘটনাকালে জনসাধারণের বিপদ রোধ করিবার জন্য যথাযথ চেষ্টা করা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। স্যার, হ্যাঁ, ওই যে মহানগর এলাকায় যে পুলিশের দায়িত্ব করতে হবে, এখানে তো 15, 16, 17 তিনটে দেখা যায়। আসার সুযোগ নেই, এক একটা এক এক জায়গায় আছে। না, যদি যদি আমার কথা যদি কি শোনো, যদি কোনো নির্দিষ্ট করে কোনো মহানগরের নাম দেয় তাহলে সেই মহানগরের ধারাটা আসবে। আর যদি নির্দিষ্ট করে কোনো মহানগরের নাম দেয়া না হয় তাহলে যে কোনো একটা দিলে চলবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ একই একই ধরনের কর্মকাণ্ড বিভিন্ন মহানগরে উল্লেখ করা আছে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। মানে স্যার, আমি ওই ঘটনা একটাই কিন্তু ধারা অনেকগুলো, এক এক জায়গায় এক এক ধারা, কিন্তু সেম জিনিসই। স্যার, আমি শুধু ঢাকারটা বলছি স্যার, ঢাকা মহানগরের স্যার। ওই ঢাকাটা যে হলে তুমি ঢাকাটা দিয়ে দেবা। ওই যে 15, 16, 17 তিনটে না, দাগ আছে যে পুলিশের দায়িত্ব। 15, 16, 17 ওইভাবে নাই। এখানে ঢাকাতে 16তে যেটা বলা আছে, মহানগরী এলাকায় বসবাসরত জনসাধারণের প্রতি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি করণীয়। একটা হলো, এখানে একটা বলা আছে যে বসবাসরত, আর একটা হলো দায়িত্ব এবং কর্তব্য, দুটো দুটো রকম জিনিস। জি স্যার, জি স্যার। মহানগরী এলাকায় সন্দেহজনক লোককে তল্লাশি, রাস্তা চাপ, সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যে কাউকে সন্দেহজনক পাওয়া গেলে মহানগরী এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার। মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার কখন কি কারণে একজন জনসাধারণের যানবাহন রিকুইজিশন করতে পারেন? এটা কত ধারা? স্যার মহানগর অধ্যাদেশ অনুযায়ী স্যার 103-এর 1-এর ক ধারা অনুযায়ী কি বলা আছে? ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার 7 দিনের জন্য জনসাধারণের সরকারি কাজের স্বার্থে রিকুইজিশন করতে পারবে স্যার, বদলি ঘোষণা জনস্বার্থে, করতে এই পারবে। তো নাকি? জি স্যার, জি স্যার। জনস্বার্থে। আচ্ছা। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেওয়ারিশ সম্পত্তি সম্পর্কে কি দায়িত্ব পালন করতে পারেন? এটা এমনও হতে পারে যে মহানগর পুলিশ কমিশনার বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তির সম্পর্কে কি দায়িত্ব পালন করতে পারেন? এটা ঢাকা মহানগর আইনের এখানে 22 22 ধারা ধারায় স্যার। বলা আছে কি দায়িত্ব পালন করবেন। তারা হেফাজতে নিবেন, জনসাধারণের ব্যবহৃত স্থানে পরিত্যক্ত অবস্থায় কোনো সম্পত্তি, কাউকে চলাচল রাস্তায় কোনো সম্পত্তি যদি পাওয়া যায় সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করবেন। কোনো পুলিশ অফিসার পরিত্যক্ত অবস্থায় কোনো সম্পদ বা সম্পত্তির দায়িত্ব গ্রহণ করলে তার সংশ্লিষ্ট থানায় জমাদান করবেন। যদি কোনো সম্পত্তি কোনো ব্যক্তি রেখে মারা যান, বিলি বন্টন করেন নাই এমন সম্পত্তি হেফাজতে গ্রহণ করবেন। পুলিশ কমিশনার প্রাপ্ত সম্পত্তিতে কোনো ব্যক্তি তার দাবি প্রতিষ্ঠা করতে না পারলে
6 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা করতে না পারলে বিক্রয় করে দিতে পারবেন। কোন সম্পত্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ কমিশনের নিকট দাবি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে বিক্রয় করে দিতে পারবেন। আর সম্পত্তি যদি পচনশীল হয়, দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রেও পুলিশ কমিশনার বিক্রয় করার আদেশ দিতে পারেন। এখন প্রশ্ন হলো, মহানগর পুলিশ কমিশনার কি জব্দকৃত কোনো আলামত বিক্রয় করে দিতে পারেন, বা আহ উদ্ধারকৃত কোনো সম্পত্তি কি বিক্রয় করে দিতে পারেন? এই 22 ধারায় পারেন। জি স্যার, আমার বাড়িতে কথা কি বুঝতে পারছো? বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, এই যে রাকিব, সোহেল, সামেদুল, তোমাদের ক্যামেরার কি সমস্যা হলো? স্যার আমি পরিবহনে আছি স্যার, যাচ্ছি স্যার, আমি কক্সবাজার যাচ্ছি স্যার, বাসে আছি। তুমি কি কক্সবাজারে? কুমিল্লায় ছিলাম স্যার, কুমিল্লা পরীক্ষা দিয়ে আমরা স্যার যাচ্ছি স্যার, বাসে আমি স্যার। কোথায় কক্সবাজার? জি স্যার, কক্সবাজার যাচ্ছি স্যার। কক্সবাজার কোথায়? কক্সবাজার স্যার রামু থানায় থাকি স্যার আমি। তোমার ওখান থেকে উখিয়া কত দূর? 90 কিলোমিটার স্যার। 90 না, 70 কিলোমিটার। বুঝতে পারছি। হ্যাঁ। আমরা একটা প্রশ্ন আসে যদি কখনো, যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে পুলিশ সুপার ঢাকার কর্তৃত্বের তুলনা করুন। শোনো, এটা তোমরা নিজেরা মুখস্থ করবা। বিষয়টা হলো, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং ঢাকা জেলার পুলিশ সুপার, তাদের কর্তৃত্ব ক্ষমতা যেমন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে কোনো লোককে তার এলাকা থেকে বহিষ্কার করতে পারেন। বেসামরিক আহ পুলিশ কমিশনার জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করতে পারেন, সামরিক শক্তি আহ্বান করতে পারেন, বেওয়ারিশ সম্পত্তি বিলি ব্যবস্থা করতে পারেন। জেলা পুলিশ সুপার কিন্তু পারে না। কর্তৃত্ব, জেলা পুলিশ সুপার কোনো ইন্সপেক্টরকে শাস্তি দিতে পারেন না, কিন্তু মহানগর পুলিশ কমিশনার পারে। তফাৎ গুলো এগুলোই। তো এখন দেখা যায় কি, এখানে বিভিন্ন জন বিভিন্ন গাইডে বিভিন্ন রকমের লিখছেন, এটার সুযোগ নেই। এটা হলো তোমার বাস্তবতার প্রশ্ন, যদি কখনো আসে মনে চায় যা লেখার লিখে দিবা, ঠিক আছে? কোনো ধারাটা তো নাই স্যার, ডাইরেক্ট। ধারা নেই। স্যার হ্যাঁ, মহানগর কমিশনার 11 ধারা মনে হয় স্যার ক্ষমতা আছে স্যার মনে হয়। এগুলো না, এগুলো 11-12 কোনোটারই দেওয়ার দরকার নেই এখানে। মূলত মহানগর পুলিশ কমিশন কর্তৃত্ব এবং ক্ষমতা, অর্থাৎ ইনি কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, ও কি ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা হলো বিষয়। বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে। যেমন মহানগরী এলাকাতে পুলিশ আইন প্রযোজ্য নয়, আবার জেলাতে মহানগরী আইন প্রযোজ্য নয়, এরকম আর কি বিষয়টা। একটা অঞ্চলকে কখন মাদক প্রবণ অঞ্চল হিসেবে ঘোষণা করা যায়? কত ধারা? স্যার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 59 ধারা। 59 ধারা। এটা অনেকে মনে হয় জানে না, জানো আজাদ? জানি স্যার। কে, জানি স্যার। রাজলক্ষ্মী, তোমরা জানো? না স্যার। একটা অঞ্চলকে কখন মাদক প্রবণ অঞ্চল হিসেবে ঘোষণা করা যায়? কখন যায়? যখন স্যার এলাকার অর্থাৎ মাদকের পরিস্থিতি ভয়াবহ ধারণ করে স্যার। অর্থাৎ মাদকদ্রব্যের ভয়াবহতা রোধকল্পে সরকার জনস্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 59 ধারা অনুসরণ করে যে কোনো অঞ্চলকে মাদক প্রবণ অঞ্চল হিসেবে ঘোষণা করতে পারেন, এতে নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, গ্রেপ্তারকৃত আসামিকে থানা হাজতে রাখার পূর্বে গ্রেপ্তারকৃত আসামিকে থানা হাজতে রাখার পূর্বে পুলিশ অফিসারের করণীয় কি? পিআরবি কত? 328 328 স্যার। স্যার। স্যার এখানে কি আমরা 312, 321 ইত্যাদি দেব? না স্যার, না নেগেটিভ স্যার। স্যার কিন্তু গাইডে তো এগুলো আছে। আমরা দিব না স্যার। দেব না, তার মানে পিআরবি 328-এ যে কথাটি বলা আছে, তাহলে থানা হাজতে আসামি রাখার পূর্বে আমরা কি ব্যবস্থা নেব? আসামির শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটা দেখবো, এই তো। যদি চিহ্ন থাকে তাহলে তার বিস্তারিত বিবরণ আমরা জেনারেল জেনারেটর নোট দেবো। ব্যবহার করবো। প্রয়োজনে একজন নিরপেক্ষ ব্যক্তিকে ডেকে এনে রাখবো, নাকি? স্যার। আসামির পরিধেয় বস্ত্র ছাড়া যা কিছু পাওয়া যাবে তা তল্লাশি করে তার কাছ থেকে হেফাজতে নিতে হবে, নাকি? জি স্যার। জি স্যার। পিআরবি 328-এর প্রশ্ন, এখানে অন্য কোনো কিছু দেওয়ার সুযোগ নাই।
আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, পুলিশ হেফাজতে কোনো আসামি মারা গেলে পুলিশ অফিসারের করণীয় কি? এটা কত পিআরবি? 302 এর বিএনপি কথা। 302 স্যার। 302 এর খ। প্রথমে কি কাজ হবে? এই মৃত্যুর সংবাদটি তাৎক্ষণিকভাবে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। এবং পুলিশ অফিসার নিজেই সিআরপিসির 174 ধারা অনুসরণ করে মৃত দ্রুত ব্যক্তির প্রতিবেদন করতে সুরতাল হবে। প্রতিবেদন প্রস্তুত করবেন, এই তো নাকি? জি জি স্যার। স্যার। সঠিক স্যার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে বিশেষ বাহক মারফত বা দ্রুততম পন্থা, এই তো নাকি? জি জি স্যার। স্যার। ম্যাজিস্ট্রেট আসার পর ম্যাজিস্ট্রেটকে আপনার প্রস্তুতকৃত সুরতহালটা দেখাবে বা পুলিশ সুরতহালটা দেখাবেন, এবং ম্যাজিস্ট্রেট যখন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবেন, পুলিশ তখন সহায়তা করবেন। সুরতহাল প্রতিবেদনের সহায়তা করবেন, এই তো নাকি? জি 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 স্যার। 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 এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা মৃতদেহটি নেব। পোস্টমর্টমের জন্য হাসপাতাল মর্গে পাঠাবেন। এছাড়া আর কিছু আছে? না স্যার, স্যার কিছু না না স্যার। স্যার। ওই লাশের পোস্টমর্টম রিপোর্ট আসবে, আমি বসে থাকবো, এটার সুযোগ নাই, বলে ফাও। আচ্ছা, পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো আলোচনা করুন, এটা কত ধারায়? সংবিধান সংবিধান 33। 33 স্যার। যাক, তোমরা আল্লাহ দিলে মোটামুটি ভালোই পড়ছো, 33-এ লিখে দেবে, আর কিছু লেখার দরকার নেই। মানসিক কি কি লিখলো, এই ধারা ওই ধারা, সংবিধানের বাইরে আমরা কিছু নাই, যেহেতু আইনের কোথাও নাই। আমার কথা কি বুঝতে পারছো? স্যার জি স্যার। সংবিধান 33 অনুচ্ছেদ লিখবো স্যার, না কি লিখবো স্যার? তাতে অনুচ্ছেদ লিখলে হবে। জি স্যার। অনুচ্ছেদ। বাঁচার অধিকার, মরার অধিকার, সব অধিকারে আছে। পছন্দ অনুযায়ী আইনজীবী ওখানে সব বানাই লিখবা, কিন্তু ধারা একটাই, অন্য কোনো ধারা দেওয়ার সুযোগ নেই। জি স্যার। জি স্যার। যতগুলো পারো কোটেশন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জুয়ার আখড়া বলতে কি বুঝেন? সন্দেহজনক ভাবে কোনো স্থানে তাস পাওয়া গেলে জুয়ার আখড়া বলা যাবে কি? জুয়ার জি আখড়া স্যার, কাকে বলে? এটা 6 জুয়া ধারা স্যার। আইনে 6 ধারায় উল্লেখ করা আছে, হ্যাঁ, যেখানে কোনো গৃহে তাঁবুয়ে বা প্রাঙ্গণে যেখানে জুয়া খেলা হয়, এর এরূপ স্থানকে জুয়ার আখড়া বলে, আখড়া বলে হিসেবে ঘোষণা করা আছে। যাক। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে নারী পুরুষের বয়স প্রমাণের ক্ষেত্রে কোন কোন সার্টিফিকেট গুলো আদালতে গ্রহণযোগ্য, এটা কত ধারা? বাল্যবিবাহ নিরোধ আইন স্যার 12 ধারা। বাল্যবিবাহ নিরোধনের 12 ধারা, অর্থাৎ একটা লোকের বিয়ার বয়স হয়েছে কিনা এটা নির্ধারণ করার ক্ষেত্রে কোন কোন দলিলগুলো আদালতে গ্রহণযোগ্য, সেটি হলো বাল্যবিবাহ নিরোধ আইনের 12 ধারায় উল্লেখ করা আছে। দু একটা প্রশ্ন বাইরের কিছু শেখো, হঠাৎ করে যদি চলে আসে যেন লিখে দিতে পারো ভালো করে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কোন শিশুকে গ্রেপ্তার করার পর শিশু বিষয়ক কর্মকর্তার করণীয় কি? দুঃখিত, কোন শিশুকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি, কত ধারায়? 4 ধারা, শিশু 4 ধারা স্যার। আরে ঘোড়ার ডিম। কোন শিশুকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি? এটা আছে শিশু আইন 2013-র 44-এর 3, 4, 5। যিনি গ্রেপ্তার করবেন তার দায়িত্ব এবং কর্তব্য। আর 45-এর 1-এ বলা আছে কোন শিশুকে গ্রেপ্তার করে থানায় যদি আনা হয় তাহলে শিশু বিষয়ক কর্মকর্তার করণীয় কি, বিষয় দুটো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার। কি বুঝছো কও, আজাদ? কি বলো? স্যার, কোনো শিশুকে গ্রেপ্তার করার পর যদি থানায় আনা হয় তাহলে স্যার 45-এর 1 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে স্যার। আর যদি কোনো শিশুকে গ্রেপ্তার করার অফিসার করণীয় কি, সেক্ষেত্রে স্যার 44 ধারা থাকবে। 44-এর 2, 3, 4 ভালো করে বোঝো। আপনি একজন শিশুকে গ্রেপ্তার করেছেন, আপনি একজন ফাঁড়ির টিএসআই। গ্রেপ্তারকৃত শিশুর প্রতি আপনি একটা শিশুকে গ্রেপ্তার করেছেন, আপনার করণীয় কি, অর্থাৎ একটা শিশুকে যিনি গ্রেপ্তার করবেন তার দায়িত্ব কি, তাহলে বুঝতে হবে এটা শিশু আইন 2013-র কত ধারা? 44-এর 3, 4, 5। আর আপনি গ্রেপ্তার করে থানায় জমা দিয়েছেন, শিশু বিষয়ক কর্মকর্তার করণীয় কি, তাহলে বুঝতে হবে এটা
45-এর 1। আমার কথা বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সন্তানের অপরাধের জন্য পিতার শাস্তির বিধান আছে কি? যদি থাকে তাহলে কখন, কত ধারায়? স্যার রেলওয়ে আইনের রেলওয়ে নেন স্যার, স্যার 26, 27, 28, 29 স্যার। হ্যাঁ, তোমার তো ওটা না, 130 ধারায় কথা তোমাকে লিখতে হবে। 30। যে রেলওয়ে আইনের 130 ধারায় উল্লেখ করা আছে, সর্বশেষ সর্বশেষ 4টি ধারার মধ্যে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এরকম অপরাধ যদি কোনো শিশু করেন, সেক্ষেত্রে শিশুর ভবিষ্যৎ সংশোধনের লক্ষ্যে শিশুর পিতার নিকট থেকে আদালত মুচলেখা নিতে পারেন, অথবা তার 50 টাকা জরিমানা করতে পারেন। এই তো নাকি? জি জি স্যার। স্যার। 26, 27, 28 লিখে লাভ আছে? এখানে কথাটা বলতে হবে যে সর্বশেষ ধারাটি। এখানে আমরা বোঝার জন্য দিলে সবকিছু বুঝতে হবে না। আচ্ছা, তাহলে আহ সন্তানের অপরাধের জন্য পিতার শাস্তির বিধান এখানে বলা আছে, ভালো কথা। এটা তোমাদের প্রশ্ন আসে কিন্তু এটা। আচ্ছা, পারিবারিক সহিংসতা তোমাদের প্রয়োজন নাই। সরাই বলতে কি বোঝেন? সরাই রক্ষকের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করো। সরাই কাকে বলে? সরাই সরাই আইনে 2 ধারা উল্লেখ করা আছে স্যার। সরাই বলতে কোনো বাড়ি ঘর, দালান বনাঞ্চ বিশেষ বা যাত্রী প্রতি বা যাত্রী সাধারণ আশ্রয়ের ব্যবহৃত হয়, এই একই করে অর্থে বোঝায়। সরাই রক্ষককে সরাই আইন রক্ষকের দায়িত্ব, বুঝে গেলাম স্যার। সরাই রক্ষকের দায়িত্ব কত ধারা? 7 ধারা স্যার 7 ধারা সরাই স্যার। আইনের। 7 ধারা। আচ্ছা, কখন সরাইখানা বন্ধ ঘোষণা করা যায়? সরাই আইনের 9 ধারা স্যার। কি জন্য বন্ধ ঘোষণা করা যায়? বন্ধ সরাই করা আইনের যায় যদি পরিত্যক্ত কোনো বা নোংরামি হয়ে গেলে, পরিত্যক্ত থাকলে বা নোংরা হয়ে গেলে স্যার, সেক্ষেত্রে যে ম্যাজিস্ট্রেট স্যার নোটিশ দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তা যদি না আদেশ অমান্য করে, সেক্ষেত্রে সরাইখানা বন্ধ ঘোষণা করতে পারে স্যার। আমরা আপাতত এটুকু পড়ি, কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার হ্যাঁ, বলো। কারো কিছু একটা বলার যে আছে? প্রশ্নটা, প্রথম যে প্রশ্নটা স্যার আলোচনা করছিলাম, ওই যে 49 আদেশ মানে যে সিঙ্গেল ভাইব্রেশন, কিন্তু স্যার 118টা ওইটা দিয়ে একটু মিলিয়ে দেখবেন নাকি স্যার? দুইটার ভিতর তফাৎটা কিছু বুঝতে পারছি কিসে না স্যার। সেটা বলো। সড়ক পরিবহনের মানে 49-এর ওই যে আদেশ সামান্য সিঙ্গেল ভাইব্রেশন এবং 118 দ্বারাটা স্যার, তো দুইটার তফাৎটা কিছু বলতে পারতেছি না। সড়ক পরিবহন আইনের 118 ধারার বক্তব্যটা কি সেটা বলছো? জি স্যার, জি স্যার। আর ওই আদেশ সামান্য যেটা 49 দিলাম স্যার, ওইটার দুই পার্থক্য কি স্যার? না, 118-র বক্তব্যটা আলাদা। আমি আলোচনা করতেছি সড়ক পরিবহন আইনের 118, এই তো। জি স্যার। সড়ক পরিবহন আইনের 118 ধারার বক্তব্যটা হলো আদেশ পালন এবং তথ্য প্রদানের বাধ্যবাধকতা। এখানে যে কথাটি বলা আছে, যদি কোনো ব্যক্তি, চালক, শ্রমিক, মোটরযানের মালিক, প্রতিষ্ঠান বা তাদের প্রতিনিধি এই আইনের অধীন কোনো তথ্য প্রদান বা কোনো কাজ করিবার নির্দেশ প্রদান করা হয়, তাহলে তিনি উক্ত চালকের তিনি নির্বাচিত থাকবেন। অস্বীকৃতি জ্ঞাপন করলে ভুল তথ্য পরিবেশন করতে পারবেন না। এখানে বলা আছে, নির্দেশ দেওয়া আছে। বুঝতে পারছো? জি স্যার। এখানে স্যার হচ্ছে না, অর্থাৎ এদেরকে যে সকল নির্দেশনা দেওয়া আছে বা যে সকল তথ্যের কথা বলা হয়েছে, এগুলো তারা মানতে বাধ্য এবং যথাস্থানে রিপোর্ট করার জন্য এর নির্দেশ দেওয়া হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কি কে কি বললা জানি? স্যার হ্যাঁ, স্যার ওই যে পরশুদিন যে কমন ক্লাসে একটা প্রশ্ন স্যার আলোচনা করছিলেন যে অপরাধজনক নরহত্যা খুন নয়, কিন্তু সকল খুনই অপরাধজনক নরহত্যা। তো 300 যে ব্যতিক্রমটা দিব, দেওয়ার ধারা ব্যতিক্রম। কি দিব স্যার? এটা শোনো, ব্যতিক্রম 5টা ব্যতিক্রম আছে 300 ধারায়, বুঝতে পারছো? 5টা ব্যতিক্রম ধারা 300 ধারায়। স্যার, জি ধারা স্যার, কিছু ধারা কি দিব 299 আর স্যার? 299 299, 300 দুটাই দিব নাকি স্যার ধারা কই দিব স্যার? শুধুমাত্র 300 ধারা হবে। ব্যতিক্রমের ধারা কাটা যদি মানে ঠিক আছে। ব্যতিক্রমের মানে পয়েন্ট যদি দিই স্যার, পয়েন্টের সাথে কি 300 দ্বারা হবে? টোটাল মিলে 300 ধারা। ঠিক আছে। কি সুন্দর। জান্নাতুল কিছু বলবা? জান্নাতুল। না স্যার, কিছু বলবো না স্যার।
কারো কিছু বলার আছে? মোবারক, তোমার? না স্যার, কিছু বলার নেই স্যার। যাক, তোমরাও টায়ার্ড হয়ে গেছো বেশি কালকে স্যার হ্যাঁ, বলো। স্যার আর একটা প্রশ্ন স্যার, ওই যে সাক্ষীর প্রতি সমন জারির গুরুত্ব, এটা একটু স্যার যদি বলতেন, গুরুত্বটা আর কি। গুরুত্বর বিষয় না, সাক্ষীর প্রতি সমানজারিত করতে হবে 68 ধারায় সমান। গুরুত্ব আবার কি? সাক্ষী আদালতে যদি হাজির না হয়, এই এই প্রশ্ন তোমাদের না, হ্যাঁ, এটা তোমাদের না। স্যার আসছিল একটা সালে স্যার, আমাদেরই যে আসছিল সালে 21 আসে ওই সালে মনে সালে হয়। বাদ দাও, তোমাদের প্রশ্ন এগুলো না, হ্যাঁ। এটা কি 74 ধারা হবে নাকি স্যার এটা? না, এখানে 74 ধারা তো সমন না। 74 ধারাতে গ্রেপ্তারি পরোয়ানা, দুঃখিত, 74 ধারা সমন জারি করা হয়েছে মর্মে তোমাকে বুঝতে হবে যে এইভাবে অর্থাৎ যদি যথাযথভাবে সমন জারি করা হয়েছে মর্মে আদালতকে অবহিত করা হয়, তাহলে আদালতে প্রমাণ পাওয়ার পর ধরে নেবেন তা জারি করা হয়েছে। এটা 74 ধারা। বুঝতে পারছো? 74 74 স্যার। এগুলো না, তোমরা অন্যগুলো আলোচনা, তোমাদের অন্য যেগুলো শোনো, এই ভাও এখন শোনো, সামনে পরীক্ষা আসছে, অনেক রকমের রং মাখা পাবা। এগুলো একটা দরকার নেই, আমি যেগুলো পড়াইছি এর বাইরে কিচ্ছু পাবা না। এর বাইরে আমরা যাচ্ছি না স্যার, আপনার যেগুলো পড়াচ্ছেন স্যার ওইগুলো আমরা এগুলো ভাও আবার একটাও আসবে না, এগুলো ভোকাস। এগুলো হলো মাস্টারও হয়নি, মাস্টারের জাতও হয়নি। আর কারো কিছু বলার আছে? না স্যার, কিছু বলার নেই স্যার। যাও, কালকে কথা হবে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।